চ্যাপ্টার হচ্ছে সান্দ্রতা, ভিসকোসিটি। আর একটা টপিক আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। ওকে, পৃষ্ঠটানটা পরে দিন হবে, আজকে সান্দ্রতা মানে ভিসকোসিটিটাকে কমপ্লিট করে নেব। নতুন একটা বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য? এটা প্রবাহীর বৈশিষ্ট্য। ভালো করে শুনবি, সান্দ্রতা কার বৈশিষ্ট্য? প্রবাহীর বৈশিষ্ট্য। প্রবাহ যখন গতিশীল থাকবে, প্রবাহী যখন গতিশীল থাকবে, তখন প্রবাহীর যে কণাগুলো আছে, অণুগুলো আছে, তারা একে অপরকে বাধা দেবে, তার গতির বিরুদ্ধে যেতে দিবে না। এই বাধা দেওয়ার ক্ষমতাটাকে বলা হয় সান্দ্রতা বা ভিসকোসিটি। আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র তরলের সান্দ্রতা নিয়েই পড়ব, গ্যাসের সান্দ্রতা সেই রকমভাবে আমরা পড়বো না, কারণ সান্দ্রতার এফেক্ট খুব একটা বেশি ওখানে দেখা যায় না। সান্দ্রতার এফেক্ট খুব ভালো দেখা যায় তরলের ক্ষেত্রে। সান্দ্রতা মানে কি সেটা আগে বুঝ। সান্দ্রতা ঘটনাটা অ্যাকচুয়ালি কি? মনে কর এটা হলো মেঝে, ঠিক আছে? মেঝের উপরে তুই জল ঢেলে দিলি, তাহলে জল কিছু দূর যাওয়ার পর দেখবি থেমে যাবে। কেন এমনটা হবে? আমি যদি এইটুকু জায়গাকে জুম করে দেখাই, এই জায়গাটাই, তাহলে এরকম দেখা যাবে। দেখ, এটা হলো মেঝে, মেঝের লেয়ারটা, আর জলের কয়েকটা স্তরকে আমি ইমাজিন করছি। জলের জায়গায় কোনো লিকুইড নিয়ে নিতে পারি। খুব ভালো হয় যদি মধু ঢেলে দিই বা আলকাতরা ঢেলে দিই, আরও ভালো বোঝা যায় যে বেশি দূর গড়িয়ে যাবে না, একটু যাওয়ার পর থেমে যায়। যত বেশি গাঢ় হয় তত কম দূরত্ব পার করে, তাই না? তো আমি দেখাচ্ছি এরকমভাবে তরলের কয়েকটা লেয়ার, এ একটা লেয়ার, এ একটা লেয়ার, এ একটা লেয়ার, এরকমভাবে পরবর্তী লেয়ার আছে। এটা হলো সবার লাস্টের লেয়ার, ঠিক আছে? যখন এই লেয়ারটা এদিকে গতিশীল হতে চাইবে, এ তো এই তলের সঙ্গে টাচে আছে, তাই না? এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, আসঞ্জন বল বলি ওটাকে আমরা, ঠিক আছে? আসঞ্জন বল, একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। ও কী করবে? একে টানবে, ফলে এর মধ্যে যে গতিটা ছিল সেই গতিটা একটু হলেও বাধা পাচ্ছে, স্পর্শকীয়ভাবে একটু হলেও বাধা পাচ্ছে। আচ্ছা, ঠিক পরবর্তী এই যে তলটা আছে, এ তার পরবর্তী স্তরকে নিজের দিকে টানবে, একটা আকর্ষণ বল প্রয়োগ করবে, সংশক্তি বল। তো এরও কিছু গতিটা হ্রাস পাবে। এরকমভাবে যত উপরের দিকে যাবে তত কিন্তু এদেরকে টানতে থাকছে, মানে প্রত্যেকটা স্তর দেখ একটু হলেও বাধা পাচ্ছে। ওর যে অ্যাকচুয়াল গতি থাকার কথা সেই গতিটা পাচ্ছে না, নিচের স্তর কী করছে? ওকে বাধা দিয়ে দিচ্ছে। এই ধর্মটাকেই বলা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। এবং এই সান্দ্রতার জন্যই, এই ভিসকোসিটির জন্যই তরল অসীম দূরত্ব পর্যন্ত প্রবাহ হতে পারে না, কিছুটা দূরত্ব যাওয়ার পর থেমে যায়। কেন? এই যে একে অপরের মধ্যে ওরা নিজেরা নিজের পা ধরে টানাটানি করছে, যেতে দিব না। বোঝা গেল? এই ঘটনাটার নামই হচ্ছে সান্দ্রতা, এবং এখানে যে বলটা কাজ করবে সেই বলটাকে বলা হবে সান্দ্র বল। বোঝা গেছে সান্দ্রতা ঘটনা কী জিনিস? নোটটা বের করে রাখ সাথে। প্রথমে তো তরলের প্রবাহ ছিল, পরে আছে দেখবি সান্দ্রতা, ভেঞ্চুরিমিটারের পরে, পিটোটনলের পরে আসঞ্জন বল। আসঞ্জন বল আর সান্দ্র বল একই না। আসঞ্জন বল আর সংশক্তি বল বলে দু ধরনের বল হয়। এই দুটো বল একটু বুঝে নে, ভালো করে শুনে নে। আসঞ্জন বল কাকে বলে আর সংশক্তি বল কাকে বলে? সংশক্তি বল মানে হচ্ছে, ইংরেজিতে বলা হয় এটাকে কোহেসিভ ফোর্স। কী বলা হয়? কোহেসিভ ফোর্স। মনে কর এই যে তরলটা আমি এখানে রেখেছি, এটা তো গ্লাস, ধরেন এটা কাচের তল আছে, একটা কাচের তলের উপর দিয়ে একটা তরল গড়িয়ে যাচ্ছে। তো তরলের যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে একটা নিজেদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। আবার এই তরলের এখানকার অণুগুলোর সাথে এই কাঁচের লেয়ারটার একটা আকর্ষণ বল কাজ করছে। একটা ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমি কি বললাম যে একই পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, আর একটাতে দুটো আলাদা আলাদা পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল। যেখানে একই পদার্থের মধ্যে আকর্ষণ বল কাজ করবে সেই আকর্ষণ বলের নাম হচ্ছে সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স, ঠিক আছে? সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। আর একটা যেটা বিভিন্ন আলাদা আলাদা পদার্থের মধ্যে যেটা আকর্ষণ বল কাজ করবে অণুগুলোর মধ্যে, তাকে বলা হচ্ছে আসঞ্জন বল বা কোহেসিভ, কী বলে এটাকে, অ্যাডেসিভ ফোর্স। এগুলো লেখা নেই, দরকার নেই। এটাকে বলা হয় আসঞ্জন বল বা অ্যাডেসিভ ফোর্স। বুঝতে পারলি দুটোর মানে? সংশক্তি বল নিজেদের মধ্যে, সংশক্তি নামটার মধ্যে মিলিয়ে গেছে, স্বয়ং ব্যাপারটা চলে আসছে। সংশক্তি মানে নিজেদের মধ্যে, আর আসঞ্জন অন্যদের মধ্যে, ঠিক আছে? অ্যাডেসিভ, অ্যাডেসিভ থেকে মনে রাখতে পারিস আঠার মতো ধরে রাখছে, অ্যাডেসিভ নেচার, ঠিক আছে? আর ওটা কি বললাম? কোহেসিভ, নিজেদের মধ্যে কোঅপারেট করে থাকা, সেটা কোহেসিভ ফোর্স। মনে থাকবে কি না? ব্যাস। তো এখানে দু ধরনের বলই কাজ করছে। এখানে কাজ করছে হচ্ছে কোনটা বলতে? অ্যাডেসিভ। আর এদের মধ্যে বাকিদের মধ্যে কাজ করছে কোহেসিভ ফোর্স। বোঝা গেল? এত ডিটেলসে আমার যাওয়ার কোনো দরকার নেই। আমি শুধু এইটুকু বুঝতে পারলাম যে একটা স্তর আরেকটা স্তরকে বাধা দেবে, এবং এই বাধা দেওয়ার যে বলটা, সেই বলটাকেই বলছি আমরা সান্দ্রতা বল। এই সান্দ্রতা বলের আরেকটা নাম আছে, একে বলা হয় অভ্যন্তরীণ ঘর্ষণ বল। কি বলা হয় একে? ঘর্ষণ বল আমরা পড়ে নিয়েছি ফার্স্ট সেমিস্টারে, তাই না? কি পড়েছিলাম ঘর্ষণ বলে? একটা তলের রেসপেক্টে আরেকটা তল যখন গতিশীল থাকে, তখন ওই নিচের তলটা অন্য তলটার গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তাই না? এখানেও তো তাই করছে, তাই করছে না? একটা স্তর আরেকটা স্তরকে বাধা দিচ্ছে। তবে সেই জন্য ওই তুলনা করে ওই মিলটা থাকার জন্যই এটা নাম দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ঘর্ষণ বল। কিন্তু দুটো বলের মধ্যে ডিফারেন্স আছে, দুটো বল একই বল না।
তাহলে আমাকে আলাদা করে এটা সান্দ্রতা বল নাম দেওয়ার কি মানে? আমি এটাকে ঘর্ষণ বল বলে চালিয়ে দিতাম না। তরল হতে গেলেই যে ঘর্ষণ বল বলা যাবে না তা না। দুটো মেন রিজন আছে। একটা হচ্ছে ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর কিন্তু নির্ভর করে না, আমরা পড়েছিলাম। স্থির লম্ব বলের জন্য যদি লম্ব বল স্থির থাকে তাহলে ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, ক্ষেত্রফল যাই থাকুক না কেন ঘর্ষণ বলের মান ফিক্সড। কিন্তু এখানে এই সান্দ্রতা বল এটা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, ক্ষেত্রফল যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হবে, লেয়ারের ক্ষেত্রফল যত বেশি হবে ওর উপরে তত বেশি ঘর্ষণ বল কাজ করবে, তত বেশি অভ্যন্তরীণ ঘর্ষণ বল কাজ করবে, মানে তত বেশি সান্দ্রতা বল কাজ করবে। তাহলে সান্দ্রতা বল ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। বুঝতে পারছিস আলাদা নেচার। আচ্ছা, আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ঘর্ষণ বলের ক্ষেত্রে এই যে স্তরগুলোর মধ্যে যে দূরত্ব ছিল এই দূরত্বের ওপর ডিপেন্ড করতো না ঘর্ষণ বল, কতটা দূরত্বে আছে না আছে তার উপর ডিপেন্ড করতো না। কিন্তু এখানে এই দূরত্বের উপর ডিপেন্ড করে, এই দূরত্ব যত বেশি হবে বলটা তত কম হতে থাকবে। ঠিক আছে, মানে দুটো স্তরের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের ওপর নির্ভরশীল কোনটা? সান্দ্র বল। ঘর্ষণ বল নির্ভরশীল ছিল না। তাহলে এই দুটো ডিফারেন্স থেকে বুঝতেই পারছি দুটো আলাদা আলাদা বল। ঠিক আছে, কাশি হয়েছে, এতক্ষণ ধরে থামিয়ে রেখেছিলাম, জোরে জোরে কথা বলছি না, কাশি চলে আসছে। আচ্ছা দেখ, যখন এই তরল স্তরগুলো প্রবাহিত হবে, মনে কর আমি একটা নল নিয়ে নিচ্ছি, একটা পাইপ নিচ্ছি, এই পাইপের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। যদি এই তরলটা একটা অসান্দ্র তরল হয়, অসান্দ্র মানে যার মধ্যে কোনো সান্দ্রতা বল কাজ করবে না, তাহলে একটা স্তর আরেকটা স্তরকে বাধা দেবে না নিশ্চয়ই। তার মানে প্রত্যেকটা কণা একই বেগে সামনের দিকে এগিয়ে যাবে, কেউ কাউকে থামানোর চেষ্টা করছে না। ঠিক আছে, এবং এদের যে গতিবেগ ভেক্টরগুলো, এগুলোকে এক একটা গতিবেগ ভেক্টর বলছি, তীরচিহ্ন দিয়ে প্রকাশ করছি, এদেরকে যদি জয়েন করা যায়, এদের শীর্ষবিন্দুগুলোকে যদি জয়েন করা যায় তাহলে আমি একটা সরল রেখায় পাবো। মানে এই চারজন একসাথে যাওয়ার পর এখানে পৌঁছাবে, তারপরে যাওয়ার পর এখানে পৌঁছাবে, মোট কথা সরল রেখা মেনটেন করে করে যাচ্ছে। অর্থাৎ অসান্দ্র তরল যদি হয়, অসান্দ্র তরলের ক্ষেত্রে এই যে গতিবেগ পরিলেখ, এটার নাম কি? গতিবেগ পরিলেখ। লেখচিত্রের মতো অঙ্কন করেছি। তো এই গতিবেগ পরিলেখটা সরল রেখা হয়ে থাকে। কিন্তু এটাই যদি সান্দ্র মাধ্যম হতো, কোনো একটা সান্দ্র তরল যাচ্ছে, সান্দ্র তরল বলতে ইন রিয়েল লাইফ যত ধরনের তরল তুই দেখিস সবাই সান্দ্র তরলই আছে। অসান্দ্র তরল আইডিয়াল কেস, এমন কোনো তরল নেই যে অসান্দ্র হবে, একটু হলেও সান্দ্র তরল মধ্যে কাজ করে। তো এখানে ধর কোনো সান্দ্র তরল যাচ্ছে, এটা একটা পাইপ, হ্যাঁ 3 ডাইমেনশনাল পাইপ ইমাজিন করতে পারছিস তো। এবার পাইপের গায়ের সঙ্গে যে লেয়ারটা লেগে থাকবে সেই লেয়ারটা প্রায় স্থির, চলতেই পারবে না। এখানেও যেটা লেগে আছে প্রায় স্থির। ঠিক আছে, কিন্তু যত দূরে যাবে তাদের মধ্যে আকর্ষণ বল কিন্তু তত কম হতে শুরু করবে। বুঝতে পারছিস কিনা? তার মানে এর বেগটা একটু বেশি হবে, এর বেগটা আরও বেশি, যে মাঝে থাকবে তার সব থেকে বেশি, এইভাবে কমতে থাকবে। বুঝতে পারছিস? যদি এদেরকে জয়েন করা যায় তাহলে একটা অধিবৃত্তাকার শেপ পাওয়া যায়। কেমন শেপ পাওয়া যাবে? অধিবৃত্তাকার। আমি এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তরলের গতিবেগ ভেক্টরগুলোকে দেখিয়েছি। গতিবেগ ভেক্টর বলতে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে গতিবেগের মান হচ্ছে 5, এই বিন্দুতে গতিবেগের মান কত হয়ে যাবে 10, এখানে কত হয়ে যাবে 15, এখানে যাবে 25, তারপরে আবার 15, এরকম হতে থাকবে। তার মানে কি তরল এখান থেকে সবাই বেরাবে না? সবাই বেরাবে, কিন্তু মাঝে যে অংশটা বেরাবে সেই অংশটা বেশি স্পিডে বেরাবে। এই 4 সাইডে যত যাব, মানে প্রান্তের দিকে যত যাব তত কমবে, আর মাঝের দিকটাতে স্পিডটা বেশি থাকবে। স্বাভাবিক তাই, কারণ এই অংশগুলো তো ওকে ঘর্ষণ দিয়ে থামিয়ে রাখছে। বোঝা গেল ব্যাপারটা? বেরাবে সব জায়গা থেকে। তার মানে সান্দ্র তরল হতে গেলে গতিবেগ পরিলেখ কেমন হবে? অধিবৃত্তাকার। আর অসান্দ্র তরল হলে কি হবে? বুঝতে পেরেছিস তো? এটাই যদি মেজের উপর দিয়ে চলে যেত, যেমনটা এরকম গেছে, মানে একদিকে তল আছে আর একদিকে তল নেই, তাহলে এটা কেমন হবে দেখতে দেয়। এটা হলো মেঝে, কোনো একটা মুহূর্তে এখানে ছিল ধরে নিচ্ছি বিন্দুগুলো, এই বিন্দুটা অল্প যাবে, এটা যাবেই না, এটা বেশি যাবে, এটা আরও বেশি, এবং সবার উপরে যে যাবে সে সব থেকে বেশি যাবে, ওপরে তো কিছু নেই বাধা দেওয়ার মতো। বুঝতে পারছিস? তাহলে এর গতিবেগ পরিলেখ কেমন হচ্ছে? এইরকম হয়ে যাচ্ছে। সরল রেখাই হচ্ছে মোট কথা, কিন্তু বাঁকানো সরল রেখা। বুঝতে পারছিস কিনা? তাহলে এটা ডিপেন্ড করছে কিসের উপর? প্রবাহ খাতের উপর। প্রবাহ খাত বলতে যে নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে আমি প্রবাহ খাত বলছি, এই কথাটা বারবার ইউজ করবো এরপরেও। তাহলে প্রবাহ খাতের শেপের উপর ডিপেন্ড করছে যে কেমন ধরনের শেপ হবে। আর যদি অসান্দ্র তরল হয়ে যায় তাহলে ভাবার দরকার নেই, যেমন সিস্টেমই থাকুক না কেন সরল রেখা। বোঝা গেছে? আর সান্দ্র তরল হতে গেলে পাইপ হতে গেলে অধিবৃত্তাকার, পাইপ না হলে মেঝে হতে গেলে এরকম রেখা। বোঝা গেছে তো? ওকে,
তো এই ছিল গতিবেগ পরিলেখ। এবার এখানে একজন ঢুকে গেছেন, কে ঢুকে গেছেন বুঝতে পারছিস? কার ঢুকে যাওয়া দরকার এখানে? কোন বিজ্ঞানী? হ্যাঁ, আইজ্যাক নিউটন। ভাবতে পেরেছিস এখানে ঢুকবে? সব জায়গাতেও থাকছে না। আচ্ছা যাই হোক, নিউটন, আইজ্যাক নিউটন এইখানে এই সান্দ্রতা যে বল, কোনো তরলের মধ্যে, তরল স্তরগুলোর মধ্যে যে বলটা কাজ করছে, যাকে সান্দ্রতা বল নাম দিলাম, এই সান্দ্রতা বলটা কী কী বিষয়ের উপর নির্ভর করছে সেটা তিনি এক্সপেরিমেন্টালি বের করেছেন। কীভাবে বের করেছেন দেখ, ধরে নে এটা নিউটনের অ্যাপ্রোচ। নিউটন কীভাবে এগিয়েছিল? এদিকে মন দে না তো এগুলো কিছু বুঝতে পারবি না পরে আবার। এই হলো মেঝে, এর উপর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। আমি ধরে নিচ্ছি মেঝে থেকে এক্স দূরত্বে বিভিন্ন তরল স্তর আছে, এক্স দূরত্বে একটা তরল স্তর, সেটা হচ্ছে এটা। মোটামুটি বুঝতে পারছিস? এরকমভাবে তরলটা আছে, আমি এটা বোঝাতে চাইছি। এরকমভাবে আছে, নিচে তরল স্তরের আছে আরও, আমি ওগুলো আঁকলাম না, আমি শুধু আঁকলাম যে মেঝে থেকে এক্স দূরত্বে, এটা মেঝে দেখতে পাচ্ছিস তো, এখান থেকে এক্স দূরত্বে এটা হলো একটা তরল স্তর। তো এটাকে আমি এইভাবে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এবং এর খুব কাছাকাছি আরেকটা, খুব কাছাকাছি ডিএক্স দূরত্ব, খুব খুব কাছে যখন বোঝাবো তখন দূরত্ব কম হবে, সেটা ডিএক্স বোঝালাম। ডিএক্স দূরত্বে আমি আরেকটা, এর সমান্তরালে আরেকটা স্তর কল্পনা করে নিচ্ছি, এরকমভাবে আরেকটা স্তর। এদের মধ্যে ডিস্টেন্স কত? এইটুকুর মধ্যে ডিস্টেন্স কত বললাম? ডিএক্স, খুব ক্ষুদ্র দূরত্ব ডিএক্স, ঠিক আছে? তাহলে একটা স্তর আর একটা স্তরের গতির বিরুদ্ধে বল প্রয়োগ করবে। এই স্তরটার বেগ যদি ভি হয় ধরে নিচ্ছি, তাহলে এই স্তরটার বেগ বেশি হবে না কম হবে বলতো? কি হবে? বেশি হবে। কেন? যত দূরে যাবে তত বেগ বাড়তে থাকবে, তাই না? বলটা কমতে থাকবে। ওকে, সব খেয়ে শেষ করে দিলাম তাও হয় না। এয়ার, তরলের ভেতরে এয়ার ঢুকে গেল কেমন করে? বাইরে যাইনি আমি এখন, তরলের ভেতরে যে কোনো দূরত্ব নিয়ে কাজ করছি। ওকে, ভেতরেই আছি। যদি বাইরে চলে যায় তাহলে বাইরে এয়ার নিয়ে তখন আবার ভাবতে হবে। তাহলে এখানে বেগটা একটু বেশি হয়ে বলছি, তাই না? আমি এতটুকু বেশি ধরে নিলাম, খুব কম ডিবি পরিমাণ বেশি, কারণ স্তরটা তো খুব বেশি দূরে নেই, কাছাকাছি আছে। ওকে, স্তরের ক্ষেত্রফল ধরে নে এ। তাহলে নিউটন প্রমাণ করেছেন যে এদের মধ্যে, এই দুটো তলের মধ্যে ক্রিয়াশীল সান্দ্রবল এফ, এটা প্রপোর্শনাল টু এ হবে, মানে ক্ষেত্রফল যত বেশি হবে সান্দ্রবল তত বেশি হবে। আবার প্রমাণ করেছেন এফ প্রপোর্শনাল টু ডিভি ডিএক্স। এটা আবার কী জিনিস বুঝতে পারছিস? ডিএক্স দূরত্বের পরিবর্তনে ডিভি বেগের পরিবর্তন হয়েছে। এই রাশিটার নাম হচ্ছে গতিবেগের নতিমাত্রা। এটার নাম কি? গতিবেগের নতিমাত্রা, ঠিক আছে? ডিভিডিএক্স এই রাশিটার উপর, মানে একক দূরত্বের সাথে বেগের কি পরিবর্তন হচ্ছে, এই রাশিটার উপর কিন্তু সান্দ্রবল ডিপেন্ড করছে। বোঝা গেল? ব্যাস, এবার এদের দুজনকে যদি কম্বাইন করা যায় তাহলে এরকম লেখা যাবে না? লেখা যাবে? ব্যাস, এটাই হচ্ছে সেই নিউটনের সান্দ্রতাজনিত সূত্র। যেসব তরল এই সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় নিউটনীয় তরল। কি বলা হয়? তোরা হয়তো রিলস দেখেছিস, এমন কোনো ধরনের তরল আছে অনিউটনীয় তরল, যারা এই সূত্রটা মেনে চলে না। হয়তো রিলসে এরকম দেখেছিস যে একটা তরল থাকে, গ্লাস জারের মধ্যে নিয়ে নেয় তরলটাকে, জোরে করে যদি ঘুষি মারা যায় শক্ত শক্ত লাগে, ঢুকতে চায় না, কিন্তু হালকা করে হাত ঢুকালে আবার ঢুকে যায়। ওটা হলো অনিউটনীয় তরল, ঠিক আছে? মানে অনিউটনীয় তরল বলতে ওই ধরনের তরলগুলো নিউটনে এই সূত্রটা মেনে চলে না। ঠিক জানি না আমি তো লিকুইডটার নাম, বোঝা গেছে? তো ওটা হলো অনিউটনীয়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিয়েল লাইফে যতগুলো তরল দেখতে পাই সেগুলো সব নিউটনীয় তরলের মধ্যেই পড়ে। ওকে, তো এই সূত্রটা মেনে চলবে। এবার এখান থেকে তোরা জানিস যে প্রপোর্শনালিটি সাইনটাকে সরিয়ে দিতে হয়, আর সরিয়ে দিলে একটা কনস্ট্যান্ট চলে আসে। এই কনস্ট্যান্টটাকে চিহ্নিত করা হয়েছে এরকমভাবে, ইটা। মানে নাম তো জানিস তোরা, ও আগে বলেছি নাকি? স্থিতিস্থাপকতাতে করেছি। হ্যাঁ, ইটা দৃঢ়তা গুণাঙ্ক। আচ্ছা, ওখানে করেছিস, তাই তো বলি এত ট্যালেন্টেড হয়ে গেলি কবে তোরা? এফ ইকুয়াল টু ইটা এ ডিভিডিএক্স। ওকে, এই ইটাটার একটা নাম আছে, এটাকে বলা হয়, ওই তো বুঝতে পারলি যে কোনো স্থিতিস্থাপক ধ্রুবক, যখন স্থিতিস্থাপক বলছে যখনই কোনো ধ্রুবক চলে আসবে তখনই ওই গুণাঙ্ক চলে আসবে, তাই না? সান্দ্রতাঙ্ক।
এটার নাম কি? সান্দ্রতাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, ইংরেজিতে বলা হয় এটাকে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ইটা দিয়ে প্রকাশ করা হয়। বইয়ে ইটার জায়গায় এরকম এনও দেখতে পারিস, বুঝে নিতে হবে ওটা ইটা। হ্যাঁ, একটু এরকমভাবে বাঁকা থাকবে, বুঝে নিতে হবে ওটা ইটা, গ্রিক অক্ষর। বোঝা গেছে রে? আচ্ছা, সান্দ্রতাঙ্কটাকে যদি আমি একটু আলাদা করে এক্সপ্লেন করি, দেখ F/A dVdx এরকম লিখতে পারবো না? সান্দ্রতাঙ্ক এই রাশিটাকে এরকমভাবে লিখতে পারবো। দেখ, সান্দ্রতাঙ্কের যদি ডেফিনেশন তৈরি করতে হয় এখান থেকে, কীভাবে ডেফিনেশন তৈরি করবি? খুব ইজি। এর মানটাকে 1 মানা, dVdxটাকে 1 মানা, তাহলে ইটা ইকুয়াল টু এফ হয়ে যাবে। মানে তুই বলবি যে একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি স্তরের মধ্যে একক গতিবেগের নতিমাত্রা থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বলকেই সান্দ্রতাঙ্ক বলা হয়। খুব কঠিন। সংজ্ঞা থেকে মানে ইকুয়েশন থেকে তুই সংজ্ঞা বলতে পারছিস? আরেকবার দেখে নে। একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি স্তরের মধ্যে একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে স্তর দুটির মধ্যে যে পরিমাণ সান্দ্র বল কাজ করে তাকেই বলা হচ্ছে, কথাই বলতে পারছি না আজকে, চবনপ্রাশ খাচ্ছি, মধু খাচ্ছি, সিরাপ খাচ্ছি, তুলসী পাতার রস খাচ্ছি, বাসি পাতাটা খাইনি। আমি তো ভাবছিলাম দুপুর থেকে আবার কমে গেছে, বুঝলি, এখনই কথা বলতে বলতে আবার বেড়ে গেল। এতক্ষণ তো আসলাম না, কথা বলতে শুরু করলাম, বেড়ে গেল। ঠিক আছে, সবই খাবো, তোরা যা যা বললি। বেঁচে থাকি আর মরে যাই, যাই করি আমি খেয়ে দেখবো একবারই সব কিছু। শোন এবার, ইটার রাশিমালা তৈরি করে নিয়েছি আমি, ইটার সংখ্যা তৈরি করে নিয়েছি। আচ্ছা, একক দেখতো আমি একক ফাঁকা রেখেছি নাকি? একক মাত্রা ফাঁকা রেখেছি? রাখিনি। আচ্ছা, তাহলে দেখ, একক যদি বের করতে হয় ইটার একক, মানে উপরে দেখতে পাচ্ছিস কার একক হবে? নিউটন, তাই না? নিচে এটাকে মিটার স্কোয়ার। আচ্ছা, বেগ আছে উপরে দেখতে পাচ্ছিস মিটার পার সেকেন্ড, আর নিচে কি আছে? আবার একটা মিটার আছে, তাই না? ডিএক্স মানে মিটার, মিটার মিটার কেটে যাচ্ছে। আচ্ছা, কেটে গেল যখন, তাহলে নিউটন মিটার -2 সেকেন্ড। বুঝতে পারলি? এটাকে কি বলা যেতে পারে? পাস্কাল ইন্টু সেকেন্ড। এই যে ডটগুলো দিলাম না, এই ডটগুলো দেওয়া যাবে না, ইউনিটে না ডট হয় না। এই দেখ রে, পাস্কাল ইন্টু সেকেন্ড, ঠিক আছে? মাত্রা যদি বের করতে হয়, যদি মাত্রা বের করি কি হবে? উপরে উপরে হবে, এই দেখছিস তোরা, mLT -2, নিচে কি হবে? আচ্ছা, এটা হবে এল স্কোয়ার, LT -1 এল। আচ্ছা, কি দাঁড়াচ্ছে এটা? এম থাকছে শুধু, এল এল বাদ হয়ে গেল, এল ইনভার্স টি ইনভার্স, এল ইনভার্স টি ইনভার্স, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটাও মাত্রা দাঁড়াচ্ছে। এবার দেখ, এই মাত্রা থেকে না আমি আর একটা এককও তৈরি করতে পারি। কীভাবে? মাস আছে মানে কেজি লিখতে পারি, এল মিটার ইনভার্স বলতে পারি, টি সেকেন্ড ইনভার্স বলতে পারি। এটা একটা এককও হতে পারে। এটা মাসের ইউনিট কেজি। তো কেজি, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এইটা ইউনিটও কিন্তু আমি বলতে পারি। এটা কোথা থেকে আসলো? মাত্রা থেকে আসলো। তুই যদি এটাকে ভেঙে চুরে কম্বিনেশন বানাতে চাস তাহলে এটা চলে আসবে অটোমেটিক। আমার অত চাপ নেওয়ার দরকার নেই। একটা নর্মালি ফর্মুলা থেকে মনে রেখে দেবো, আর একটা মাত্রা থেকে মনে রেখে দেবো। বোঝা গেছে কি? কঠিন? খুব কঠিন না। সিজিএস পদ্ধতিতে তো একক হয় নাকি? সিজিএস পদ্ধতিতে যে এককটা হবে সেই এককটা তুই দেখে দেখে বলতে পারবি, সেন্টিমিটার -2 সেকেন্ড। আচ্ছা, এটার একটা নাম আছে জানিস? এটার নাম হচ্ছে পয়েস। পয়সন না, পয়েস, POISE। এটার নাম কি? পয়েস। মনে থাকবে, সিজিএস পদ্ধতিতে এককটাকে পয়েস বলা হয়। আমরা কিন্তু সাধারণত এসআই পদ্ধতিতে অভ্যস্ত আছি। যেমন এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কাল বলা হতো। আচ্ছা, তাহলে যদি তোকে জানতে চাই কেউ যে এক পয়েস বলতে কি বোঝো, তোকে কোশ্চেন করা হলো যে এক পয়েস কথাটার অর্থ কি? এক পয়েস কার ইউনিট? সান্দ্রতাঙ্কের ইউনিট। মানে সান্দ্রতাঙ্কের এককের সংখ্যাটাই জানতে চাইছে। সান্দ্রতাঙ্কের সংখ্যা তুই পড়েছিস, একক ক্ষেত্রফল, একক গতিবেগের নতিমাত্রায় যে পরিমাণ সান্দ্রতা বল, সেটাই হচ্ছে এটা। পড়েছিস তো? সেই জিনিসটাই বলবি, এটা সিজিএস পদ্ধতি। তুই বলবি 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি স্তরের
1 সেন্টিমিটার দূরে গতিবেগের পার্থক্য 1 সেন্টিমিটার পার সেকেন্ড হলে তাদের মধ্যে ক্রিয়াশীল সান্দ্রতা বল এক ডাইন হবে। বুঝতে পারলি? আমি আর গতিবেগের নতিমাত্রা কথাটা বললাম না, আমি বলে দিলাম যে 1 সেমি স্কোয়ার ক্ষেত্রফল আর স্তর দুটোর মধ্যে দূরত্ব 1 সেমি ডিএক্সটা এবং গতিবেগের পার্থক্যটা কত ডিভিটা, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। যদি হয় তাহলে ওদের মধ্যে কত পরিমাণ সান্দ্রতা বল কাজ করবে, একটাই। বোঝা গেল? তাহলে ডেফিনেশনটাকে আমি তৈরি করে দিতে পারলাম। হ্যাঁ লেখা আছে। আচ্ছা, এরপরে সান্দ্রতাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? দুটো বিষয়। সান্দ্রতাঙ্ক তাপমাত্রার উপরে নির্ভর করতে পারে, চাপের উপরে নির্ভর করতে পারে। ঠিক আছে, সান্দ্রতাঙ্ক ব্যাপারটা তোরা রিলেট করতে পারছিস যে গাঢ়ত্বের সাথে প্রায় একই রকম হয়ে যাচ্ছে। যত বেশি গাঢ় তরল হবে সান্দ্রতা তত বেশি হবে। এটা ভিতর দিকে ফিল আসছে না? আসছে তো? দুটোকে কিন্তু গুলিয়ে দিবি না, হ্যাঁ আলাদা জিনিস। গাঢ়ত্ব আর সান্দ্রতাঙ্ক একই জিনিস না, কিন্তু আমরা এটুকু ফিল করতে পারছি যে গাঢ়ত্ব বেশি হওয়া মানে সান্দ্রতাঙ্ক বেশি হওয়া, এরকম ফিল করতে পারছি। তাহলে তুই বলতো, আমি যদি কোনো তরলের কথা বলছি, কোনো তরলকে যদি হিট করি তাহলে ওর গাঢ়ত্ব কমবে না বাড়বে? গাঢ়ত্ব কমবে। সান্দ্রতাঙ্ক কমবে না বাড়বে? কমবে। কোনো তরলকে যদি আমি হিট করি তাহলে ওর গাঢ়ত্ব কমে যাওয়ার কথা, তাই না? আমি এমন না যে জলের মধ্যে চিনি দ্রবীভূত করে তারপরে ওকে রস বানাচ্ছি, গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে, তা না। কোনো একটা লিকুইড আছে নর্মালি, তাকে আমি হিট করছি, তাহলে ওর গাঢ়ত্ব, মধুকে ধর হিট করছিস, ওর গাঢ়ত্ব বাড়বে না কমবে? কমবে। আলগা হয়ে যাবে। আর গাঢ়ত্ব যদি কমে যায় সেখান থেকে তুই ফিল করতে পারছিস যে সান্দ্রতাঙ্ক কমে যাবে। মনে রাখার ট্রিক হিসেবে আমি বললাম এটা। আঘাত করলে ভাবছিস তুই, হিট করলে। আচ্ছা, বুঝতে পারলি? তাহলে তাপমাত্রা বাড়ালে তরলের সান্দ্রতাঙ্ক কমবে আর তাপমাত্রা কমালে সান্দ্রতাঙ্ক বাড়বে। ওকে, ওইটুকুই লেখা আছে। আর এখানে তাপমাত্রা একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, দেখ ফর্মুলাটা এরকম দেওয়া আছে, ইটা টি ইকুয়াল টু এ বাই 1 প্লাস বিটি পাওয়ারে সি। আচ্ছা, তাহলে কি বলছিলাম? ইটা টি ইকুয়াল টু এ বাই 1 প্লাস বিটি পাওয়ারে সি। এখানে টিটা হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, টি উষ্ণতাতে সান্দ্রতাঙ্ক কত হবে সেটা ডিপেন্ড করে এই রাশিটার উপর, যেখানে এ বি সি এগুলো কনস্ট্যান্ট একটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি বড় বড় ইকুয়েশনকে সলভ করে এগুলো নিয়ে আসা হয়, এগুলো কোনো এক্স্যাক্ট ফর্মুলা না। ঠিক আছে, এ বি সি এগুলো কোনো কনস্ট্যান্ট হবে, কিন্তু কনস্ট্যান্টগুলো কি জানা নাই। বুঝতে পারলিস? কোনো সমাধান করে কিছু এসেছে, তুই এইটুকু বুঝতে পারছিস টেম্পারেচারের সাথে এটা কীভাবে ডিপেন্ড করে আছে। টেম্পারেচার যদি বাড়ায় এটা কমে যাবে, বোঝা যাচ্ছে এটা? ওকে, এবার চাপের উপর কীভাবে নির্ভর করে দেখ, চাপের সাথে সম্পর্ক। তুই বল, একটা তরলের উপর যদি আমি চাপ বাড়িয়ে দিই, তরলের উপর চেপে গেলাম, তাহলে ওই স্তরগুলো একে অপরকে আরও বেশি বাধা দিবে না? সান্দ্রতা বাড়বে। তাহলে তরলের চাপ বাড়াতে গেলে সান্দ্রতা কী হয়? বেড়ে যায়। গ্যাসের ক্ষেত্রে চাপের জন্য সান্দ্রতার তেমন কোনো প্রভাব নেই গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, প্রভাব আছে, তবে যে পরিমাণটা পরিবর্তন হয় সেটা খুবই নগণ্য। ওই জন্য গ্যাসের উপর চাপের প্রভাব প্রায় নেই আমরা ধরে নিই। ওকে, কিন্তু গ্যাসের উপর তাপমাত্রার প্রভাব আছে। তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে গ্যাস কী হয়ে যাবে? আলগা হয়ে যাবে। সান্দ্রতা কী হয়ে যাবে? কমে যাবে। কিন্তু এখানে ওইভাবে মনে রাখা যাবে না, আমি ওটা মনে রাখার জন্য ট্রিক বলেছিলাম। তরলের ক্ষেত্রে শুধু ওটা মনে রাখবি, আর গ্যাসের ক্ষেত্রে মনে রাখবি উল্টো হয়ে যায়। তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বেড়ে যাবে। ঠিক আছে, না, তরলের ক্ষেত্রে সান্দ্রতা কমলো, তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা কমলো, গ্যাসের ক্ষেত্রে বেড়ে যাবে। আমি মনে রাখার জন্য গাঢ়ত্বের সাথে রিলেট করে তোদেরকে বুঝিয়ে দিলাম এটা। চাপ দিলে গ্যাসের উপর সান্দ্রতা তেমন কোনো প্রভাব নেই, চাপের প্রভাব তেমন কোনো কিছু নেই। বোঝা গেছে? তাহলে এতটুকু ছিল সান্দ্রতা রিলেটেড বিষয়। সান্দ্রতা পড়লি, সান্দ্রতাঙ্ক পড়লি, একক মাত্রা, এইসব জিনিসগুলো দেখে নিবি। ওকে, আগের ক্লাসে একটা ওয়ার্ড বলেছিলাম সন্ধিবেগ, দিয়ে বলেছিলাম পরের ক্লাসে এটাকে ভালো করে উল্লেখ করবো। সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি জিনিসটা কি? সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি, তাই তো? জিনিসটা কি? যখন কোনো তরল প্রবাহিত হতে শুরু করে, ওই তরলটা প্রথম দিকে ধারারেখ প্রবাহ থাকে, যত বেগ বাড়বে ধীরে ধীরে ওর ধারারেখ প্রবাহটা নষ্ট হতে থাকে, অশান্ত প্রবাহের দিকে যেতে থাকে, তাই না? একটা নির্দিষ্ট বেগের পরে ওই ধারারেখ প্রবাহ কী হয়? পুরোপুরি অশান্ত প্রবাহে পরিণত হয়ে যায়।
বুঝতে পারছি ধারারেখ প্রবাহ কাকে বলে মনে আছে? অশান্ত প্রবাহ মনে আছে? আচ্ছা, তাহলে যে নির্দিষ্ট বেগের পরে ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়ে যায় সেই বেগটার নামই হচ্ছে সন্ধি বেগ। ওকে, তাহলে সন্ধি বেগের থেকে যদি কম বেগ থাকে, সন্ধি বেগের থেকে যদি কম বেগ থাকে তাহলে কোন প্রবাহ? ধারারেখ প্রবাহ। আর যখনই সন্ধি বেগকে ছাড়িয়ে চলে যাবে অশান্ত প্রবাহ। এই সন্ধি বেগের মানটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এই সম্পর্কে আলোচনা করেছিলেন অসবর্ন রেনল্ড। অসবর্ন রেনল্ড, রোনাল্ডো না, ঠিক আছে। তিনি প্রথম এক্সপেরিমেন্টালি এটা দেখিয়েছিলেন যে সন্ধিবেগটা কী কী বিষয়ের উপর নির্ভর করে। তিনি দেখলেন যে সন্ধিবেগ ভিসি এটা নির্ভর করে সান্দ্রতাঙ্কের উপর। তরলের সান্দ্রতাঙ্ক যত বেশি হচ্ছে ওর সন্ধিবেগের মানটা তত বেশি হচ্ছে, ঠিক আছে, এটার উপর নির্ভর করছে। তিনি দেখলেন যে ভিসি ডিপেন্ড করছে তরলের ঘনত্বের উপর এবং তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে। তরলের ঘনত্ব যত বেশি হয়ে যাচ্ছে ওর সন্ধিবেগ তত কমে যাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখলেন সেটা হচ্ছে যে ভিসি প্রপোর্শনাল টু 1/r। যদি আমি এটা নল এরকম নিই তাহলে আর মানে হচ্ছে নলের ব্যাসার্ধ, ঠিক আছে। যদি নলাকার না হয়, যদি এরকম ড্রেনের মতো শেপ হয়, যেমনটা আমার ড্রেনের মধ্যে দিয়ে তরল যায় না, প্রবাহিত হয় না, এরকমভাবে তো তরল যেতে পারে নাকি, বুঝতে পারছিস তো? তখন আর মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা, চওড়াটা, বুঝতে পারলি? সেই জন্য আরকে আলাদা করে নাম দেওয়া হয়েছে প্রবাহ খাতের বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য। প্রবাহ খাতের বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য। তোরা মনে রাখবি এটা হচ্ছে সেই ডাইমেনশনটা যেটা তরলের প্রবাহের সাথে লম্বভাবে থাকবে। এদিকে তরল প্রবাহিত হচ্ছে, তার সাথে লম্বভাবে কে আছে? ব্যাসার্ধ আছে। এদিকে তরল প্রবাহিত হচ্ছে, লম্বভাবে কে আছে? চওড়া নেসটা আছে। আমি এটা যেটা এঁকেছি বুঝতে পারছিস না? তরল এদিকে প্রবাহিত হচ্ছে, এবার তরল যদি এদিকে প্রবাহিত হয়, তরলের সাথে পারপেন্ডিকুলারলি কে আছে? এটা আছে না তরলের সাথে? এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি বলবি না তুই? তরল যেদিকে প্রবাহিত হচ্ছে তার সাথে এই যে চওড়া নেসটা না, এই জিনিসটা হচ্ছে আর আর তরল এদিকে প্রবাহিত হচ্ছে, এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, তো এটার নাম শুধুমাত্র নলের ব্যাসার্ধও বলা যায়, আবার তুই প্রবাহ খাতের বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য বলে দিতে পারিস, তাহলে সবার জন্য হয়ে গেল ইন জেনারেল। এই কয়েকটা জিনিস তিনি লক্ষ্য করলেন যে এইসব বিষয়ের উপর ডিপেন্ড করছে। কী করা হয় সেটা উনি করেছেন, ওই বিষয়ে আমি এখন মাস্টারি করতে যাচ্ছি না, ঠিক আছে। উনি বলে দিয়েছেন, আমি ওটা মেনে নিচ্ছি। তাহলে ভিসি প্রপোর্শনাল টু 1/ρ। সবাইকে যদি এক জায়গায় নেওয়া যায় তাহলে কী হবে? এরকম হবে না? এরকম হবে তো? আবার তোরা জানিস প্রপোর্শনাল সরিয়ে দিলে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে এরকমভাবে লেখা হয় REC। একটাই সংখ্যাটা, হ্যাঁ, আলাদা আলাদা না, তিনটা না। RE ফর রেনল্ড, রেনল্ডের নাম অনুসারে ওটাকে RE বলা হচ্ছে। শুধু আর লিখলেও চলতো। C ফর ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে রেনল্ডসের নাম্বার, সেই জন্য REC। RE সাফিক্সে C, কই RE মানে রেনল্ড, এই যে রেনল্ডের পুরো নামের RE, আর C ফর ক্রিটিক্যাল ভেলোসিটি। তো এটা হচ্ছে একটা সম্পর্ক। কোনটা? সাফিক্সে প্রথমে RE লিখে দিলাম বড় করে, আর সাফিক্সে C। এই বুঝতে পারলি রে? আমি বেশি জোরে বলতে পারছি না, আরো জোরে বলার দরকার আছে নাকি? ভিসি ইকুয়াল টু REC ইন্টু ইটা বাই রো আর। এই সমীকরণটা তোকে মুখস্থ হবে, এটা কিন্তু গুলিয়ে যাবে অনেক সময়, যে রো ওপরে হবে না ইটা নিচে হবে, এটা গুলাবি। মজার বিষয় হলো যে REC যে সংখ্যাটা, এই সংখ্যাটার যদি ডাইমেনশন বের করতে যাস, ভি রো আর বাই ইটা, যদি ডাইমেনশন বের করিস দেখা যাবে এটা ডাইমেনশন লেস, ডাইমেনশনই নেই, মাত্রা 0। কী করে বের করে দেখবি? তোরা এখন নিজেরাই বের করবি। REC এর ডাইমেনশনটা বের কর নিজেরা। ওপরে বল ভি এর কি মাত্রা? বল ভি এর কি মাত্রা? LT -1। এম বললি না? কেউ এম বলেছিলি? LT -1। আচ্ছা, রো এর মাত্রা কে বলতে পারবি? ঘনত্বের মাত্রা?
m হবে তারপর টু দি পাওয়ার মাইনাস 3 m টু m ভর বাই আয়তন না m বাই m আমি ওটা তো বলছি m মাইনাস 3 ml মাইনাস 3 ভর বাই আয়তন, তুই শুধু আয়তন বলেছিস। আর l হবে আর এটা এল, আর নিচে কি এখনই বের করেছিলাম আমরা ml ইনভার্স টি ইনভার্স। আচ্ছা সব কেটে গেল না, উপরে ml ইনভার্স টি ইনভার্স ডাইমেনশন থাকছে, আবার জিরো লিখে দিস না কেটে ওটা, জিরো না, এটা এরকম এম পাওয়ার জিরো এল পাওয়ার জিরো টি পাওয়ার জিরো মানে 1। দেখ তুই দেখ এল আর এল এল স্কোয়ার, কেটে গেছে তো, আর কোনো আপত্তি নেই। তাহলে এটা একটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি, এককও নেই। ওকে, এর যদি সংজ্ঞা তৈরি করতে হয় তাহলে এরকমভাবে সংজ্ঞাটা বলা হয়, দেখ সন্ধিবেগ বা প্রবাহের বেগ, প্রবাহের ঘনত্ব এবং প্রবাহ খাতের বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য আর তরলের সান্দ্রতাঙ্ক, এই চারটা রাশির সমবায়ে এমন একটা মাত্রাহীন রাশি তৈরি করা যায় যার মান দেখে আমরা ডিসাইড করতে পারবো, বা যে সংখ্যাটা দেখে আমরা ডিসাইড করতে পারবো যে প্রবাহী ধারারেখা আছে না অশান্ত আছে। বুঝতে পারলি? সেই রাশিটার নাম হচ্ছে রেনল্ডস সংখ্যা। কী নাম এটার? এই রাশিটার নাম হচ্ছে রেনল্ডের সংখ্যা বা রেনল্ডস সংখ্যা। এরকমও জানতে চাইতে পারে, এরকমও জানতে চাইতে পারে। এবার দেখ এখানে থেমে যায়নি, এরপরে এক্সপেরিমেন্ট করেছে এবং তিনি দেখেছেন যে আরইসির যে মানটা থিওরিটিক্যালি 2300 আসছে। যে কোনো তরলের ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখছেন যে আরইসির মানটা জেনারেলি 2300 আসছে। হ্যাঁ বুঝতে পারলি রে? এবার আরইসির মান যদি 2300 থেকে কম থাকে তাহলে প্রবাহ ধারারেখা মানে ক্রিটিক্যাল ভেলোসিটি আর হবে না। 2300 যদি কম হয়ে যায় এটা, তাই না, ক্রিটিক্যাল ভেলোসিটি হবে না, তার মানে ধারারেখা প্রবাহ। 2300 ওপরে যদি চলে যায় সন্ধিবেগ পেয়ে যাচ্ছে, মানে অশান্ত প্রবাহ মনে হয়ে গেল। বোঝা গেছে তো? এটা থিওরিটিক্যাল মান, এটা থিওরিটিক্যাল মান, একটু শুনে নে ভালো করে। এটা হচ্ছে থিওরিটিক্যাল মান 2300, কিন্তু প্র্যাকটিক্যালি তো একটু হলেও এফেক্ট করে, তাই না, একটু কম বেশি হয়। প্র্যাকটিক্যালি দেখা গেছে যে আরির মানটা লেস দেন 2000 যদি থাকে তাহলে ধারারেখা প্রবাহ, আর আরির মান গ্রেটার দেন যদি 3000 হয় তাহলে অশান্ত প্রবাহ। এদের মিডিলে থাকলে সেরকমভাবে ডিসাইড করা যাবে না। কোনটা রে? আরই গ্রেটার দেন, বড়, গ্রেটার মানে কি বড়, আরই ইজ গ্রেটার দেন 3000, তাহলে আরই 3000-এর থেকে বড়, তাহলে অশান্ত। আবার বলবো শোন, এই যে এই জায়গাটাকে বুঝ, আরইর মান যদি 2300 থেকে কম হয় তাহলে ধারারেখা, 2300-এর বেশি হলে, কিন্তু আমি এখন বলছি কি এটা না মনে রেখে কখনো কখনো এটাও দিতে পারে 2000 আর 3000, এই রেঞ্জটাকেও দিতে পারে। যদি 2000-এর থেকে কম হয়ে যায় তাহলে ধারারেখা, 3000 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে অশান্ত। আর মাঝে থাকলে ডিসাইড করা যাচ্ছে না প্র্যাকটিক্যালি, ঠিক আছে? তো কখনো এটা দিয়েও তোর হতে পারে, কখনো এটা দিয়েও হতে পারে, আমি দুটোই বলে রাখলাম। আমি তো লিখেছি শুধু 2300টা, কিন্তু এটাও বলে দিলাম তোদেরকে। হয়েছে? আর কোনো আপত্তি আছে রেনল্ডস সংখ্যা নিয়ে? নেই। রেনল্ডস সংখ্যা মাত্রাহীন একটা রাশি। তাহলে ওই যে প্রথম চ্যাপ্টার পড়েছিলি ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, মাত্রাহীন রাশি এককহীন রাশির উদাহরণ, তার মধ্যে রেনল্ডস সংখ্যাও ঢুকে গেল, তাই তো? রেনল্ডস সংখ্যা, আপেক্ষিক গুরুত্ব, এরা সব হচ্ছে মাত্রাহীন রাশি। এই মাত্রাটা বের করে নিস তো, আমি ফাঁকা রেখেছি, লিখে নিয়েছিস? সংজ্ঞা বলে দিলাম। আচ্ছা এরপরে আছে প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি। গুলিয়ে দিস না আবার, সন্ধি বেগ আলাদা, প্রান্তীয় বেগ আলাদা। প্রান্তীয় বেগটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যখন কোনো বস্তু কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে অভিকর্ষের প্রভাবে নিচে পতনশীল হবে, মানে নিচের দিকে পড়বে। একটা এক্সাম্পল দিই, বৃষ্টির ফোঁটা, জলবিন্দু বায়ু মাধ্যমের মধ্য দিয়ে নিচে পড়তে থাকে। বায়ু মাধ্যম কি সান্দ্র মাধ্যম না? অবশ্যই সান্দ্র মাধ্যম। তো মনে করো এখন ক্ষুদ্র একটা ছোট্ট বল আছে, জলবিন্দুর জায়গায় ছোট্ট বল ইমাজিন করলাম যার ব্যাসার্ধ আর, এই নিচের দিকে পড়ছে। তো যখন এই নিচের দিকে পড়বে, যদি একটু জুম করে দেখাই, যখন এই নিচের দিকে পড়বে এর আশেপাশে যে বায়ুর কণা আছে তাকে নিয়েও নিচের দিকে যেতে চাইবে,
তাই তো হবে। তুই যখন ধাক্কা দৌড়ে যাবি, তোর আশেপাশে যেতে হবে, তাকেও ধাক্কা দিবি, একটুখানি বেগ দিয়ে চেষ্টা করবি, তাহলে একেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার এটা তো সান্দ্র মাধ্যম, তাহলে এই মাধ্যম কী করবে, না আমি যেতে দিব না, বাধা দেবো আপেক্ষিক গতির বিরুদ্ধে, এইভাবে বাধা দেবে, তাই তো। যখন এরা উপরের দিকে বাধা দিবে, তখন এই যে বলটা যে নিচের দিকে যেতে চাইছিল, সে একটু হলেও উপরের দিকে বাধা পাচ্ছে। বোঝা গেল? দেখানো যায়, এক্সপেরিমেন্টালি দেখানো যায়, সব কিছু এক্সপেরিমেন্ট, অত কিছু তোরা করবি না, ওই জন্য এক্সপেরিমেন্টের উপর সব ছেড়ে দিচ্ছি। এক্সপেরিমেন্টালি দেখানো যায় যে এর বেগ যত বাড়বে, এর উপরে সান্দ্রতা বল তত বাড়বে। যত স্পিডে নিচে নামবে, ওর উপরে সান্দ্রতা বল তত বাড়বে। এবার বাড়তে বাড়তে এমন একটা টাইম আসবে যখন নিচের দিকের যে ওজনটা, যে ওজনের জন্য নিচে পড়েছিল, সেই ওজনটা এবং ওপরের দিকে সান্দ্রতা বল দুজন সমান হয়ে যাবে। বুঝতে পারলি কথাটা? নিচের দিকের ওজন এবং ওপরের সান্দ্রতা বল দুজন সমান সমান হয়ে যাবে। তাহলে কোনো বস্তুর উপর নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী বল যদি সমান সমান হয়ে যায়, তাহলে লব্ধি বল 0, ওর উপরে কোনো বল কাজ করছে না। আর নিউটনের প্রথম সূত্রে চলে যায়, যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল না কাজ করে, তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু ওই বেগেই চলতে থাকবে। তাহলে এই লাস্ট যে বেগটা পেলো, সেই বেগে এখন নিচের দিকে নামতেই থাকবে। ও তার স্থির ছিল না, ও তো গতিশীল ছিল। তাহলে ওই যে বেগটা লাস্ট পেয়েছিল, সেই বেগে এখন নিচের দিকে নামতে থাকবে, এর বেগ আর বাড়বে না। যদি এর বেগ বাড়তে থাকতো, সান্দ্রতা বল যদি কোনো কিছু না হতো, তাহলে যে বৃষ্টির ফোঁটা তোর মাথায় পড়ছে, বৃষ্টি পড়তে গেলে বেরিয়ে গেলে একদম লাফাতে লাফাতে কি মজা নিবি, ওই বৃষ্টির ফোঁটা মাথা দিয়ে ঢুকতো, পা দিয়ে বেরিয়ে যেত, একদম গুলির মতো, গুলির থেকেও বেশি স্পিডে। বুঝতে পারলি? মানে বাঁচতে পারতি না। তো সান্দ্রতা এই ধর্মটা আছে বলেই বৃষ্টি কী হয়, একটা মিনিমাম বেগ পেয়ে থেমে যায়, ওই বেগের থেকে আর বেশি বেগ পায় না। ঠিক আছে? এবার কম বেশি হয়, সেটা বায়ুমণ্ডলের মধ্যে ওই এদিক ওদিকে হাওয়া বাতাস যায়, তার জন্য একটু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেটা আলাদা বিষয়। বোঝা গেছে কিনা আমার কথা? তাহলে সান্দ্রতা বল না থাকতে গেলে ওই অতটুকু বস্তুটাই এত বেশি বেগ পেয়ে যেত। হয়েছে? এই যে স্থির মানের বেগটা পেয়ে গেল, ম্যাক্সিমাম বেগ, এই বেগটার নাম হচ্ছে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? প্রান্তীয় বেগের সংজ্ঞা তোদের বইতে যদি দেখিস, এত বড় দেওয়া আছে, এত বড় বলতে অর্ধেক পেজই দেওয়া আছে। আমি সংজ্ঞা বানিয়ে দিয়েছি। ঠিক আছে? প্রান্তীয় বেগের সংজ্ঞা কোনো বই নেই, আমি অনেক বই দেখলাম, কোনো বই নেই, আমি নিজের ভাষায় একটা সংজ্ঞা বানিয়ে দিয়েছি। পড়ে দেখ একবার সংজ্ঞাটা, কি লেখা আছে। কোনো অসীম বিস্তৃত সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে অভিকর্ষের প্রভাবে পতনশীল কোনো বস্তুর আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়াশীল সান্দ্রতাজনিত বিরুদ্ধ বলের দরুন বস্তুর মধ্যে যে স্থির বেগের উদ্ভব হয়, মানে 4-5টা জটিল লাইন ছিল, ওটাকে আমি সিম্পল লাইন বানিয়েছি। পরিচিত তো তোর ইংরেজিতে সিম্পল সেন্টেন্স, দেখ ওটা সিম্পল সেন্টেন্স আছে, কোথাও দাড়ি কমা কিছু নাই আছে, ওটাকে সিম্পল সেন্টেন্স বানিয়ে সংজ্ঞা বানিয়েছি। বুঝতে পারলি? আলাদা লাগছে? আরেকবার বলি, শোন। কি আলাদা মনে হচ্ছে তোর? আচ্ছা বলি, শোন। কোনো অসীম বিস্তৃত সান্দ্র মাধ্যম, এই অসীম বিস্তৃত কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে থিওরিটিক্যালি, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত আছে, বায়ুমাধ্যমটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো একটা অসীম বিস্তৃত সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে অভিকর্ষের প্রভাবে, এই অভিকর্ষের প্রভাবে নিচে পড়ছিল পতনশীল কোনো বস্তু, আপেক্ষিক গতির বিরুদ্ধে, এর গতি এদিকে ছিল, তা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়াশীল সান্দ্রতা বল, ক্রিয়াশীল সান্দ্রতাজনিত বিরুদ্ধ বল এর দরুন বস্তুর মধ্যে, এই বস্তুটার মধ্যে যে স্থির বেগের উদ্ভব হচ্ছে, একটা কনস্ট্যান্ট বেগ পেয়ে যাচ্ছে না, যে স্থির বেগের উদ্ভব হচ্ছে, তাকে বলছি কি, এমন আলাদা বলেছি, প্রত্যেকটা ওয়ার্ড একই আছে, তুই ধরতে পারিসনি, তাই তো? হলো রে? তো এটা হলো প্রান্তীয় বেগ। এবার বুঝতেই পারছিস যে একজন একটা কিছু আবিষ্কার করে গেল, তো পরের জন এসে ওটা নিয়ে আবার শুরু করে দিল, থামবে না কেউ, বুঝলি তো? থামতে গেলে হয়ে যেত, তোরা সহজ হয়ে যেত, সব কিছু সহজ হয়ে যেত তোদের কাছে। আচ্ছা কি বলছিলাম তাহলে? স্টোকস, তাই তো? স্টোকসের সূত্র দেখ, স্টোকস যে সূত্রটা দিয়েছে সেটা প্রান্তীয় বেগকে কাজে লাগিয়ে দিয়েছে। কি সূত্র দিয়েছে দেখ, স্টোকস বলছে যদি একটা ক্ষুদ্র বল নেওয়া হয়, আর ব্যাসার্ধের একটা ক্ষুদ্র বল, যথেষ্ট ক্ষুদ্র হতে হবে, একটা ক্ষুদ্র বল যদি নেওয়া হয় এবং তার প্রান্তীয় বেগ যদি ভি হয়, এবং সেটা যদি ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্য দিয়ে নিচের দিকে পড়তে থাকে, তাহলে ওর উপরে যে সান্দ্রতা বলটা কাজ করছিল, একটা সান্দ্রতা বল কাজ করছিল না, তো যে সান্দ্রতা বলটা কাজ করছিল এফ, তার ভ্যালু হবে 6 পাই ইটা আর ভি। কোথা থেকে আসলো দরকার নেই, আমি এখন পর্যন্ত শিখিনি এটা কোথা থেকে এসছে। হ্যাঁ, আমিও শিখিনি এখন পর্যন্ত কোথা থেকে এসছে এটা, তবে যেখান থেকে এসছে, যে ক্যালকুলেশন থেকে নিয়ে এসছে,
এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। এটা কার সূত্র? স্টোকসের সূত্র। স্টোকসের সূত্র কিসের সাথে রিলেটেড? সান্দ্রতা বলের সাথে রিলেটেড। সান্দ্রতা বল কী কী বিষয়ের উপর নির্ভর করছে? একটা ক্ষুদ্র বলের জন্য ব্যাসার্ধের উপর নির্ভর করছে, সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করছে, প্রান্তীয় বেগের উপর নির্ভর করছে। বোঝা গেল? বোঝা গেছে? আচ্ছা, যখন স্টোকসের সূত্র কথাটা বলবি, বিবৃতিটা যখন দিবি, এই স্টোকসের সূত্রে টিচাররা বিবৃতিটাতে নাম্বার কাটে প্রচুর। ভালো করে শোন, বিবৃতিতে একটা লাইন ভালো করে লিখবি যে কোনো অসীম বিস্তৃত সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে, লিখে দিয়েছি আমি। এই লাইনটা অবশ্যই লিখতে হবে। এটা বাদ দিয়ে যদি অন্য কিছু লিখিস, নাম্বার কাটার চান্স যথেষ্ট বেশি, যদি ভালো করে দেখে। বুঝতে পারলি? কারণ একটা বিবৃতি তো, বিবৃতিকে তুই চেঞ্জ করতে পারিস না নিজের মতো করে, যেমন তৈরি হয়েছে তেমনভাবে তোকে বলতে হবে। বোঝা গেল? অসীম বিস্তৃত সান্দ্র মাধ্যম, এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবি। এটা হয়তো তোদের বইতেও নাও লেখা থাকতে পারে, জানি না আমি আছে কিনা। তুমি যে বললে অসীম বিস্তৃত, হ্যাঁ, তো বায়ুর তো সীমা আছে, তাহলে কোন মাধ্যমের কথা বলছো? ও যখন ক্যালকুলেশন করেছে, হ্যাঁ, ও অসীম মাধ্যম ধরে নিয়ে ক্যালকুলেশন করছে, ও এক্সপেরিমেন্ট করেনি। ঠিক আছে? এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে নিয়ে এসছে, এবং সেক্ষেত্রে অসীমকে কাজে লাগিয়েছে। তো অসীমকে যখন কাজে লাগিয়েছে, তাহলে অসীমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার আইডিয়াল কেস আর প্র্যাকটিক্যাল কেসের মধ্যে একটুখানি ডিফারেন্স থাকেই আমাদের, সেটাকে নেগলেক্ট করাই যায়, তাই না? আমরা যত যা কিছু শিখেছি, বার্নৌলি থিওরেম শিখেছি, সেটাও তো আইডিয়াল কেস শিখেছি। ধারাবাহিক প্রভাব কোথাও হয়, তবু আমরা ধারাবাহিক প্রভাব দিয়ে বার্নৌলি থিওরেম শিখে গেলাম, এবং ওটা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে দিলাম বিভিন্ন জায়গায়। বুঝতে পারলি? তাহলে একটুখানি ডিফারেন্স হয়, সেটাকে নেগলেক্ট করে দিতে পারি। এবং অতটুকু যদি নেগলেক্ট না করিস, তাহলে এটাও আবিষ্কার করা অসম্ভব হয়ে যাবে। ওই দেখ, স্বীকার্য বলে দিয়েছি আমি, স্টোকসের সূত্রে দেখ স্বীকার্য লেখা আছে। স্বীকার্যতে উল্লেখ করা আছে যে স্টোকস এইটা প্রমাণ করার জন্য কী কী ধরে নিয়েছে, এই বিষয়গুলো ধরে নিয়েছে, তবেই তিনি প্রমাণ করতে পেরেছেন। কী কী ধরে নিয়েছে দেখ? প্রবাহের বিস্তৃতি অসীম হবে, সমসত্ব হবে। সমসত্ব মানে কোথাও ঘনত্ব কম বেশি হবে না, যেটা বাস্তবে সম্ভব না। বায়ুমণ্ডলের নিচের দিকটা ঘনত্ব বেশি, উপর দিকে ঘনত্ব কম, তাই না? ওকে। গোলকটার পাশ দিয়ে প্রবাহের গতি ধারাবাহিক হতে হবে, আইডিয়াল কেস ধরে নিই। গোলকটাকে দৃঢ় মানে শক্ত হতে হবে, বেঁকে যাবে না। হ্যাঁ, প্লাস্টিকের বল নিলে হবে না, ওটা লোহার বল নিয়ে নিয়েছি মনে করো। এবং তল মসৃণ হতে হবে, সারফেসটা মসৃণ হবে। সম্ভব না। মসৃণ হতে গেলেই ধারারেখা প্রবাহ হবে ওর পাশ দিয়ে। ঠিক আছে? মসৃণ তো আইডিয়াল কেসে মসৃণ কোনো কিছুই না, একটা কাঁচের প্লেনও মসৃণ হয় না। আইডিয়ালতে রিয়েল। বুঝে গেল? তবে কিছুটা তো মসৃণের দিকে চলে গেল, সেরকমভাবে ধরে আমরা চলতে পারি। মাধ্যমের মধ্যে গোলকটা যেন পিছলে না যায়। পিছলে বলতে এরকম বলতে চাইছে, আমাদের স্লিপ করার ব্যাপারটা বুঝতে পারিস তো, মাটির উপর দিয়ে পিছলে যাওয়া, মানে ঘর্ষণ কাজ করে না। এখানে যেন এমনটা না হয়, মানে সান্দ্রতা বলটা যেন সবসময় থাকে, এমন না হয় যে পাশের লেয়ারটাকে সাথে নিয়ে চলে গেল। মসৃণ করতে হবে। মসৃণ হলেই যে ঘর্ষণ বলটা কাজ করবে না তা তো না, মসৃণতার উপর ডিপেন্ড করে না তো। আর একটা কী বলেছি দেখ, যে মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে তাদের মধ্যে যে আন্তরাণবিক দূরত্ব, মনে করে এখানে বায়ু মাধ্যম আছে, বায়ুর একটা অণু আর একটা অণু, এই দুটো অণুর মধ্যে যে আন্তরাণবিক দূরত্ব, এর থেকে যেন যথেষ্ট বড় হয় ওই বলটা, ছোট্ট হলে হবে না। যে বলটা নিয়ে আমি কাজ করছি, ছোট্ট বলটাকে নিয়ে, এই বলটা, এটার সাইজ যেন আন্তরাণবিক দূরত্বের থেকে একটু বেশি হয়, একটু বেশি না, যথেষ্ট বেশি হয়। তো আমরা নর্মাল লাইফে যেগুলো ছোটো ছোটো বল নিই, সাইকেলের বিয়ারিংয়ের বল নিলেও চলবে। বুঝতে পারছিস তো? তো এইটুকু অ্যাজাম্পশন স্বীকার্য করে ধরে নিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে 6 পাই ইটা আরবি হবে। বোঝা গেল? এবার দেখ এখানে এটাকে আরেকটু এক্সটেন্ড করবো, এটাকে আরেকটু এক্সটেন্ড করবো। ধর এই যে অবজেক্টটা যেটা নিচের দিকে পড়ছিল ভি বেগ নিয়ে, তার একটা ওজন আছে তো, ওজনটাকে তোরা কি বলিস রে? mg। আমি যদি এরকম বলি 4/3 পাই আর কিউব রো জি, হবে না? এখানে রোটা কার ঘনত্ব? বলটার ঘনত্ব, তাই তো? বা বলটার উপাদানের ঘনত্ব বলতে পারিস ভদ্র ভাষায়। অত ভদ্রতম করলে হয় বল? একটু অভদ্র থাকতেই হবে। আচ্ছা, এর উপরের দিকে একটা প্লবতা বল কাজ করবে না? কোনো মাধ্যমের মধ্যে ঢুকে আছে, তাহলে একটা প্লবতা বল তো কাজ করছেই। আর প্লবতা বল তোরা মনে করে দেখ, প্লবতা বল এরকম পড়েছিস, কীভাবে পরিমাপ করতে হয়? যে পরিমাণ তরল অপসারিত করলো তার ওজনের সাথে। এখানে তো তরল না, এখানে প্রবাহী আছে, গ্যাস আছে। যে পরিমাণ গ্যাসকে অপসারিত করলো, কত পরিমাণ গ্যাসকে অপসারিত করলো? আয়তনের দিক থেকে 4/3 পাই আর কিউব, এতটা আয়তনের গ্যাসই সরে গেছে ওই জায়গা নিয়েছে যেহেতু। এবার যে গ্যাসটাকে সরিয়ে দিয়েছি সেই গ্যাসটার ঘনত্ব হচ্ছে সিগমা, তাহলে গ্যাসটার ভর পেয়ে গেলাম 4/3 পাই আর কিউব সিগমা ইন্টু জি করলে, বুঝে গেছে? ওজনটা পেয়ে গেলাম। এই পরিমাণ প্লবতা বল কাজ করছে ওপরের দিকে। ক্লিয়ার? ওজন কাজ করছে নিচের দিকে, এটা নিচের দিকে কাজ করছে, এটা ওপরের দিকে কাজ করছে। এবং এদের দুজনের যে লব্ধি, সেই লব্ধির জন্যই তো নিচের দিকে নামছে, তাই না? তাহলে এদের দুজনের লব্ধিটা কত?
4/3 ঠিক আছে, এটা মাইনাস করলাম। এই লব্ধি বলটাই তো সান্দ্র বলটাকে তৈরি করছে, তাই না? সান্দ্র বলের উদ্ভব করছে। তো সান্দ্র বল কত? 6π/v। বোঝা গেছে? এবার এটাকে ক্যালকুলেশন করবো, একটু সিম্পল ফর্মে নিয়ে আসবো। 4/3 পাই r³ রো মাইনাস সিগমা জি 6π ইটা আর ভি। কী কাটছে রে? একটা আর করে কেটে যাচ্ছে না, r² থাকছে। 6 নিচে আসবে, 2/9 হবে এটা। 6 নিচে আসলে 2/9 হচ্ছে, পাই কেটে যাচ্ছে বলছিস, r² রো মাইনাস সিগমা g/ইটা। কাটাকাটি করে নে, দেখ 2/9 আসছে। আসলো সমান সমান ভি। এটা হলো প্রান্তীয় বেগ। এডিট করবো কী করে বুঝতে পারছি না, কখন থামবো কখন কাটবো, কাটছি আর বলছি তো। আচ্ছা, ভি ইকুয়াল টু 2/9 r² রো মাইনাস সিগমা g/ইটা। এটা মুখস্থ করে নিতে হবে, ফর্মুলাটাও মুখস্থ করে নিতে হবে, ডেরিভেশন কী করে করলাম সেই প্রসেসটাও জানতে হবে। এটা প্রমাণ করতে দিবে যে প্রান্তীয় বেগের রাশিমালা প্রমাণ করো। এখান থেকে দেখে দেখে বল, এটা দেখে দেখে বল প্রান্তীয় বেগ কী কী বিষয়ের উপর নির্ভর করছে। কার ব্যাসার্ধ? তোর ওই বলটা, ছোট্ট বলটা, তাই না? তাহলে বস্তুর ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে। এর বর্গের সমানুপাতিক হচ্ছে, তাই না? সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক হচ্ছে, ঘনত্বের পার্থক্যের সাথে সমানুপাতিক হচ্ছে। এই কটা বিষয়ের উপর। আমি যদি বলি যে বস্তুটার ঘনত্ব মানে রোকে আমি বাড়িয়ে দিচ্ছি, রো বাড়িয়ে দিলে প্রান্তীয় বেগ বাড়বে না কমবে বল? দেখো, রো যদি বাড়িয়ে দিই তাহলে বিয়োগফলটা আরো বড় হয়ে যাচ্ছে। যদি আমি মাধ্যমের ঘনত্ব বাড়িয়ে দিই, সিগমা বাড়িয়ে দিই, এটা বেড়ে যাচ্ছে মানে কি বিয়োগফলটা কমে যাচ্ছে। মাধ্যম বলতে হ্যাঁ বায়ুর ঘনত্ব। তো বায়ুর ঘনত্ব যদি আমি কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, বা মাধ্যমের ঘনত্ব যদি বাড়িয়ে দিই, তাহলে এই পুরো বিয়োগফলটা কমে যাচ্ছে, প্রান্তীয় বেগ কমে যাচ্ছে। তাহলে দেখে দেখেই বলতে পারবি, আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না এটা, তাই না? যখনই দেখবি এরকম কম্প্যারিজন দিচ্ছে, তুই রাফে ইকুয়েশনটাকে লিখে নিবি, দিয়ে ভাববি। বুঝতে পারলি প্রান্তীয় বেগ? আচ্ছা, কিছু কোশ্চেন দেওয়া আছে, দুটো কোশ্চেন আছে, দেখ। কোশ্চেন নাম্বার 1 পড়ে রে। কি বলেছে? যে দুটি সমান আকারের জলবিন্দু বায়ুর ভিতর দিয়ে পড়ছে, তাই তো? কত বেগে? 2 মিটার/সেকেন্ড। দুজন পাশাপাশি চলছে, 2 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। হঠাৎ করে কি হলো, দুজন জুড়ে গেল একসাথে। কি মনে হলো ওদের যে আমাদের জুড়ে দেওয়া দরকার? তারা জুড়ে গেল, জুড়ে গিয়ে জলবিন্দুতে পরিণত হলো। তো বলছে ওই জলবিন্দুর সীমান্ত বেগ কত হবে? সীমান্ত বেগ আর প্রান্তীয় বেগ একই। সীমান্ত কথার অর্থ প্রান্তীয়, লিখে নে। প্রান্তীয় বেগের পাশে কোথাও লিখে নে যে ওটা সীমান্ত বেগও বলা হয়। টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে? তাহলে তুই দেখতে পাচ্ছিস যে কোশ্চেন নাম্বার 1-এ এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুজনই পাশাপাশি আসছিল, অনেক দিন ধরে দেখা দেখি চলছে ওদের, হঠাৎ করে দুজন মিলে এক জায়গায় হয়ে গেল। বুঝতে পারলি? তো দুটো বিন্দু এক জায়গায় যখন হয়ে গেল, ভি এর রাশিমালাতে পড়েছিস 2/9 r² রো মাইনাস সিগমা g/ইটা। মাধ্যমটার সান্দ্রতাঙ্ক কোনো পরিবর্তন হয়েছে? এর উপর ডিপেন্ড করছে? আচ্ছা, জলের ঘনত্ব জুড়ে গেলে কি চেঞ্জ হয়ে যাবে? জলের ঘনত্ব জলের ঘনত্ব থাকবে। মাধ্যমের ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে? কার উপর ডিপেন্ড করছে? শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করছে। তাহলে তুই এরকম বলতে পারিস না, ভি প্রপোর্শনাল টু r²। বাকিগুলোকে কনস্ট্যান্ট কেন বাড়ালাম বুঝতে পেরেছিস তো? কারণ জুড়ে যাওয়ার ফলে ওদের উপর তো ডিপেন্ডই করছে না। ওকে, প্রথম ক্ষেত্রে বেগটা যদি v1 হয় আর এর ক্ষেত্রে যদি বেগটা v2 হয়, তাহলে v1টা 2 মিটার/সেকেন্ড বলা আছে, তাই না? এর ব্যাসার্ধকে ক্যাপিটাল আর বলছি আর এর ব্যাসার্ধকে স্মল আর বলে দিচ্ছি। তাহলে এরকম লিখতে পারি যে v1/v2 ইজ ইকুয়াল টু r²/r²। আপত্তি আছে? প্রপোর্শনাল সম্পর্ক দেখতেই পাচ্ছিস, কনস্ট্যান্টগুলো কেটে গেল। হ্যাঁ, এই যে v2টা পরে, তো পরেরটার জন্য পরেরটা, প্রথমটার জন্য প্রথমটা লেখা যায় কি না? যদি না জানিস তাহলে এই প্রসেসটা দেখে নে, এরকমভাবে আমরা ইউজ করতে পারি। সান্দ্রতাঙ্কের উপর বেগ নির্ভর করে, কিন্তু আমি এই দুটোকে যখন কম্পেয়ার করছি, সান্দ্রতাঙ্কের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি যদি বাই আকারে লিখতাম, ইটাটা কেটে যেত না?
এর জন্য এটা, ওর জন্য এটা কেটে, যেমন এটার উপর ডিপেন্ড করছে না, আমি আগেই কেটে দিয়েছি ওকে। তুই যদি না বুঝতে পারতি তুই এরকম লিখতে পারতি, এটা V1 আর V2 সমান সমান এরকমও লিখতে পারতি, দিয়ে V1/V2 করতি, দেখতি এটাই আসতো, বাকিগুলো কাটছে না, কেটে যাচ্ছে তো। ওকে, এবার তুই এখানে রাশিমালায় বসাবি। দেখ V1টা তোর জানা আছে 2, বসিয়ে দিলি, V2টা বের করতে বলেছে, আর জানা আছে দেয়নি, ক্যাপিটাল আর জানা আছে দেয়নি, কিন্তু তোকে হিন্টস তো দিয়ে দিয়েছে যে ওরা দুজন মিলে জুড়েছে, তাহলে তুই ব্যাসার্ধের সম্পর্ক বের করতে পারবি। না, এই ভুলটাই তো করবি, যে এর ব্যাসার্ধ আর ওর ব্যাসার্ধ আর যোগ করে দিলাম, ব্যাসার্ধ 2R হয়ে গেল। ব্যাসার্ধ যোগ হয় না, আয়তনটা যোগ হয়। এর আয়তন কত, এর আয়তন কত, যোগ করে দিলাম। এর আয়তন কত, জল তো আর নষ্ট হয়ে যায়নি কোনো জায়গাতে, যোগ করলে এটা হবে। তো রিলেশন অনুযায়ী বুঝতে পারছিস 2R³ = ক্যাপিটাল R³। বাকি 4/3 কেটে গেল, এখান থেকে কমন নিচে ওখানে কেটে গেল, তাহলে এখান থেকে ক্যাপিটাল R সমান 2⁻1/3 ইন্টু স্মল r লেখা যায়। বা তুই আচ্ছা এখানে লিখে দিই এবার, V1 এর জায়গায় 2, V2 জানি না, স্মল r স্কোয়ার, আর ক্যাপিটালের জায়গায় এটাকে লিখবো, তাই তো 2⁻2/3 আর স্কোয়ার করলাম যে। এবার কি ঠিক আছে? আচ্ছা, আর স্কোয়ার এবার চলে যাচ্ছে, তাহলে V2 সমান 2⁻2/3 ইন্টু 2 হয়েছে। বাকি ক্যালকুলেটার ভালো বুঝবে, এগুলো তোরা তো বুঝবি না। পরের অঙ্কটাতে যাওয়ার আগে থেমে যা, পরের অঙ্কটাতে যাওয়ার আগে এই অঙ্কটার আমি একটা শর্ট ট্রিক বানিয়ে দিচ্ছি। কীভাবে? আমি এখানে 2টো জলবিন্দু নিয়েছিলাম না, মানে 2 এসছে এই জায়গাটায়, যদি আমি এখানে 3টা নিতাম, 10টা নিলে, যদি n সংখ্যক নিতাম তাহলে এই জায়গাটা n⁻1/3 বলা যেত। এটা মনে রেখে দিবি, এটা বিভিন্ন জায়গায় ক্লাস 12-এও কাজে লাগবে। এটা n সংখ্যক জলবিন্দু মিলে গিয়ে একটা বড় জলবিন্দু তৈরি করলে তার যে ব্যাসার্ধ সেটা n⁻1/3 ইন্টু r। এনের জায়গাতে যা খুশি বসিয়ে দিবি, পরে টুকবি, এগুলো জায়গা রাখবি, পরে টুকবি। এখন দাঁড়া, পরে বুঝিয়ে যাবি কোথায় করতে হবে, ওই যে লাস্ট পেজটা আছে ওখানে সম্পূর্ণ হয়ে যাবে। দাঁড়া একটু, এবার কি করবো দেখ, এবার এই প্রান্তীয় বেগের ক্ষেত্রে যদি আমি একটা ফর্মুলা বানাতে যাই, তাহলে এই যে r/স্মল ক্যাপিটাল আর ছিল তো V1/V2, এটা r², আর এটাকে কি লিখবো, n⁻2/3 বাই r², বা এখান থেকে এরকম লিখবো যে V2 = n⁻2/3 ইন্টু V1 লিখবো। এবার n এর মান যাই হোক না কেন ফর্মুলায় বসিয়ে দিলে হয়ে যাবে। এই ফর্মুলাটাকে এবার কাজে লাগাবো আমরা, কারণ পরের অঙ্কটা যদি পড়িস, পরের অঙ্কটাতে বলেছে 27টা জলবিন্দু মিলে গেছে, তখন কী করবি, এটা প্লাস ওটা প্লাস ওটা প্লাস করবি, একবারে ফর্মুলায় বসিয়ে দে। আর যদি বুদ্ধি থাকে তো এখানে 27 বসিয়ে দিবি। তাহলে দেখ এই জায়গাটাই V2 তুই যদি 2 নম্বর কোশ্চেনে বের করতে চাস, V2 একবারে বেরাবে 27-এর পাওয়ারে 2/3। এইরকমভাবে ট্রিক ইউজ করা হয় নিট এবং জেইতে। বোর্ড লেভেলে এরকমভাবে করবি, 5 মিনিট লাগবে, ওরা 10 সেকেন্ডে বের করবে। বুঝতে পারলি? কিন্তু তোকে তো করে দেখাতে হবে 2-3 মার্কের জন্য, সেই জন্য একটু ডেরিভেশনটা করে দেখাবি। V2 = এটা তো 3-3-এর পাওয়ারে 2 মানে 9 হয়ে গেল, তাই না? 1/3 করতে গেলে কি হচ্ছে, 3 তার আবার স্কোয়ার, 9 হয়ে গেল। আর V1 কত বলেছে, বলে দিয়েছে V1 1 বলেছে, তাহলে 9 হয়ে গেল। ইজি কিনা? আচ্ছা দাদা, ওখানে যে r = n⁻1/3 বললাম, ওটা কি বোর্ডে করে দেবেন, বোর্ডের एग्जामগুলোতে? হ্যাঁ করা যাবে, তুই এরকমভাবে ফর্মুলা বানিয়ে তুই ওখানে ভ্যালু বসিয়ে দিতে পারিস। না আমি বলছি যে একবার যদি n এর জায়গায় মানটা বসিয়ে দিই তাহলে হবে না? এটা যদি বসিয়ে দিস তুই একবারে, তাতে কোনো ভুল নেই, নাম্বার কাটা তো উচিত না। তবে আমার মনে হয় কোনো টিচার কেটে দিতে পারে 2 বা 3 মার্ক যদি থাকে এটাতে। ঠিক আছে, এমসিকিউ হতে গেলে তাড়াতাড়ি বের করার জন্য এই প্রসেসটা অবশ্যই ইউজ করবি। শর্ট ট্রিক কেন ইউজ করবো না আমি, মাথায় থাকবে, এটা এমন তো কঠিন কিছু নেই, শুধু n⁻2/3 গুণ করতে হবে, আর ব্যাসার্ধের ক্ষেত্রে n⁻1/3 গুণ করতে হবে। আচ্ছা, এটা লিখবি কী করে? তুই যদি ফর্মুলা ইউজ করিস তাহলে এরকমভাবে লিখবি যে ক্ষুদ্র জলবিন্দুর বেগ V1 = 1 মিটার/সেকেন্ড লিখে দিলি। ধরি বড় জলবিন্দুর বেগ V2, আগের মতো করে। জলবিন্দুর সংখ্যা n = 27 আমরা জানি, বুঝতে পারলি কি না? V2 = ফর্মুলা পারবি করতে, এটাও করতে পারিস ওটাও করতে পারিস, করে নে।